সবথেকে বেশি প্রশ্ন যেটা আসতে দেখছি সেটা হচ্ছে কম্পারিজন। তাহলে এই চ্যাপ্টারের সবথেকে বেশি যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে কম্পারিজন বা পার্থক্য, পার্থক্য ও বৈশিষ্ট্য, পার্থক্য এবং বৈশিষ্ট্য, এই জায়গা থেকে এই চ্যাপ্টারে সব থেকে বেশি প্রশ্ন আসে। হোয়াট ইজ দ্য পার্থক্য অ্যান্ড বৈশিষ্ট্য? তোমার কাছে নন কোয়াড্রাটা পর্ব আছে 8টা এবং কোয়াড্রাটা 1টা, টোটাল 9টা ফাইলাম। তাহলে এই 9টা ফাইলামের সাধারণ বৈশিষ্ট্য তোমাকে জানতে হবে, সাধারণ বৈশিষ্ট্য তোমাকে জানতে হবে। আমি কিন্তু সৃজনশীল নিয়ে প্রথমে কথাবার্তা বলতেছি। কি নিয়ে কথাবার্তা বলতেছি? সৃজনশীল নিয়ে কথাবার্তা বলতেছি। ওকে, তোমাকে 9টা পর্বের সাধারণ বৈশিষ্ট্য ভালো করে জেনে থাকা লাগবে। এই সাধারণ বৈশিষ্ট্য তুমি যদি জানো তাহলে তোমার যে লাভটা হবে, তুমি এখান থেকে আরামসে কি করতে পারবা, আরামসে তুমি এখান থেকে পার্থক্য বানাইতে পারবা, আরামসে তুমি এখান থেকে সৃজনশীল বানাইতে পারবা, যে কোনো কিছু তুমি এখান থেকে কি করতে পারবা, তৈরি করতে পারবা। ঠিক আছে, বুঝতে পারছো কি বললাম? ওকে, তাহলে 9টা ফাইলামের সাধারণ বৈশিষ্ট্য জানবা। আর এই বৈশিষ্ট্যটাকেই তোমরা কি করতে পারবা, 2টা অথবা 3টা অথবা 4টা পর্বের মধ্যে পার্থক্য আকারে কি করতে পারবা, দাঁড় করাইতে পারবা। বৈশিষ্ট্য পারলে পার্থক্য তুমি আরামসে দাঁড় করাইতে পারবা। তাহলে এগুলো হচ্ছে পার্থক্য ও বৈশিষ্ট্য। তাহলে 9টা কোয়াড্রাটা পড়বে। এরপর দেখো, এরপর হচ্ছে কোয়াড্রাটার, কোয়াড্রাটার উপপর্ব। আমরা জানি কয়টা উপপর্ব আছে, 3টা উপপর্ব আছে, ইউরো কোয়াড্রা, সেফালো কোয়াড্রা, ভাটিবাটা ও এদের এদের শ্রেণী। তোমরা জানো যে ইউরো কোয়াড্রার মধ্যে 3টা শ্রেণী আছে, ভাটিবাটার মধ্যে আবার 2টা অধিক শ্রেণী দিয়ে, প্রথম অধিক শ্রেণীর মধ্যে আবার 2টা শ্রেণী, এরপরে ন্যাথোস্টোমাটা অধিক শ্রেণী আন্ডারে আবার কয়টা শ্রেণী, 7টা শ্রেণী। এই প্রত্যেকটা শ্রেণীর বৈশিষ্ট্য তোমাকে জানতে হবে। এদের কি জানতে হবে তোমাকে, বৈশিষ্ট্য তোমাকে জানতে হবে। তাহলে তোমার আনসার করাটা কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। তাহলে কোয়াড্রাটার উপপর্ব ও এদের শ্রেণীর বৈশিষ্ট্য জানতে হবে, বৈশিষ্ট্য জানতে হবে। এই বৈশিষ্ট্য থেকে ডাইরেক্ট শনাক্ত করে বৈশিষ্ট্য আসতে পারে, অথবা প্রশ্ন কিভাবে আসতে পারে, পার্থক্য আকারেও আসতে পারে, সৃজনশীল। আচ্ছা, পার্থক্য আকারের প্রশ্নগুলো কিভাবে হয়? পার্থক্য তো বারবার বলতেছি, পার্থক্যের প্রশ্নগুলো কিভাবে হয়? পার্থক্য প্রশ্ন এভাবে হয়, কোনটি বেশি উন্নত, কোনটি বেশি উন্নত, এটা একটা পার্থক্যজনিত প্রশ্ন হতে পারে। 2টা পর্ব দিয়ে দিবে, 2টা পর্ব দিয়ে দিবে, দিয়ে বলবে কোনটা উন্নত কোনটা অনুন্নত সেটা আলোচনা করো। অথবা কি বলবে, ডাইরেক্ট বলবে এদের মধ্যে তুলনামূলক কি করো, আলোচনা করো। ডাইরেক্ট প্রশ্নটা এভাবে করবে যে তুলনা করো, ডাইরেক্ট এভাবে করবে। এখন তুমি যদি পর্বের নাম জানো, তুলনা করা তোমার জন্য সহজ, কারণ তুমি জানো ধাপে ধাপে কে বড় হয়, কে উন্নত হয়। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাকে তোকে চিনতে হবে কোন পর্ব থেকে প্রশ্নটা আসছে, রাইট? তাহলে এইগুলো পর্ব আর এর কথাবার্তা। এরপরে দেখো নামকরণ, নামকরণ থেকে ভালো করে শিখবা। নামকরণ ও শ্রেণীবিন্যাস, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, নামকরণ এবং শ্রেণীবিন্যাস। এখান থেকে তোমাকে জানতে হবে কি, শ্রেণীবিন্যাস থেকে জানতে হবে শ্রেণীবিন্যাসের কি নিয়ম, নিয়ম, শ্রেণীবিন্যাসের নিয়ম এবং নামকরণের মধ্যে দ্বিপদী নামকরণের নিয়ম, দ্বিপদী নামকরণের নিয়ম, এটা তোমাদের জানতে হবে। যদিও তোমরা জানো যে নামকরণ কয় রকমের, দ্বিপদী এবং ত্রিপদী। এর মধ্যে দ্বিপদীটা বেশি গুরুত্বপূর্ণ। দ্বিপদী নামকরণ কিভাবে হয়, বাইনোমিয়াল নোমেনক্লেচার কিভাবে হয়, তোমাদের জানতে হবে। আর 3 নম্বরে আছে শ্রেণীবিন্যাসের ভিত্তি, শ্রেণীবিন্যাসের ভিত্তি। তোমরা জানো শ্রেণীবিন্যাসে টোটাল ভিত্তি আছে কয়টি, 16টি। এই 16টি ভিত্তি থেকে প্রশ্ন আসতে পারে, যে প্রতিসাম্যতা থেকে প্রশ্ন করে দিতে পারে, সিলোম থেকে প্রশ্ন করতে পারে। তাহলে এইগুলোর মধ্যে সৃজনশীল আসার মতো জায়গা কোনটা কোনটা? সৃজনশীল আসার মতো জায়গা হচ্ছে সিলোম, প্রতিসাম্যতা, মাত্রা, ভ্রূণীয় বিকাশ। আর একটা প্রশ্ন তুমি যদি না পড়ো তাহলে ধরো মনে করো যে তোমার পাপ হয়ে যাবে, পাপ, পাপ বুঝো তো, পাপ। সে পাপ হচ্ছে কি, সে পাপি প্রশ্নটা কি, সকল মেরুদণ্ডী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট কি না মেরুদণ্ডী না, এটা না পড়লে তোমার পাপ হবে। সকল মেরুদণ্ডী, সকল মেরুদণ্ডী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়।
এটা তুমি যদি না পাও তাহলে পাপ হবে, বললাম তো সহজ কথায় পাপ, জানতেই হবে এই প্রশ্নটা, এটা খুবই কমন একটা প্রশ্ন। ওকে, গেল। এবার এবার আমরা ধাপে ধাপে আসবো। দেখো কয়েকটা প্রশ্নের রূপ বা কয়েকটা প্রশ্নের চেহারা আমি তোমাদের দেখাই, উদ্দীপকের চেহারা, কারণ তুমি অলরেডি শিখে গেছো কোনটা কোন পর্ব, কোন পর্বের কি বৈশিষ্ট্য, একটু রিভিশন দিলেই পারবা। সব থেকে বড় প্রবলেমটা হয় কি, যে আমরা প্রশ্নই ধরতে পারি না, প্রশ্নই ধরতে পারি না, এখানে গ আর গতে কি লিখবো তাও বুঝি না। কখ তো অন্য জগতের জিনিস, কখর জন্য তোমাদেরকে যে শীট দেওয়া হয়েছে সেই শীটের মধ্যে বহুত কখ প্রশ্ন দেওয়া আছে, দ্যাটস এনাফ প্র্যাকটিস শীটের মধ্যে। গ আর ঘতে প্যাঁচটা লাগে। ধরো দিয়ে দিল এরকম একটা প্রশ্ন, ধরো এ, তারপর দিল কি বি, তারপর দিল কি, তারপর দিল ধরো প্লাটি হেল মিন থেস, তারপর দিল ডি, তারপর দিল কি ধরো, হ্যাঁ, তারপর দিল কি মোলাস্কা, তারপরে মোলাস্কা ই, আর তারপর দিল কি এফ। এটাই তোমার উদ্দীপক, ঠিক আছে? ফোকাসটা ঠিক করিনি। ধরো এটাই তোমার উদ্দীপক, এ বি সি ডি ই এফ, এর মধ্যে দুটো কথা বলে দিয়েছে, প্লাটিহেলমিনথেস দিয়েছে মোলাস্কা। আর তুমি যদি একটু তাকায় দেখো, তুমি তাকায় দেখলে বুঝতে পারবা যে এখানে আসলে তোমাকে কি প্রাণীর যে শ্রেণীবিন্যাসটা আছে সেই শ্রেণীবিন্যাসের ধাপগুলো এখানে কি করছে, উল্লেখ করছে। দ্যাট মিনস এতে হচ্ছে পরিফেরা, বিতে নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানিলিডা, তারপরে আর্থ্রোপোডা, তারপরে একানোডার্মাটা, তারপরে করাটা। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9। এই সিরিয়ালটা পড়ার জন্য তো তোমাদের অনেক ছন্দ বা টেকনিক আমি শিখাইছি, তো ওই দিকে আর ঢুকবো না, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি শিখেছিলাম, পানি পানে মনে এত আরাম একা করে দেয়, এটা তোমরা জানো, এগুলো ছন্দ তন্দ জানো। তো সর্বপ্রথম কথা এই চ্যাপ্টার পড়তে গেলে ভাই অন্তত দয়া কইরা 9টা পর্বের যে সিরিয়াল, এটা যাতে কোনো কি না হয়, ভুল না হয়। এই সিরিয়াল ভুল হয়ে গেলে তুমি কিন্তু অনেক জায়গায় কিন্তু ধরা খেয়ে যাবা। ওকে, তাহলে আমরা এখানে বুঝে গেছি এ বলতে কাকে ইন্ডিকেট করছে, পরিফেরাকে ইন্ডিকেট করছে, বি বলতে নিডা রিয়াকে ইন্ডিকেট করছে, ডি বলতে নেমা টোডাকে ইন্ডিকেট করছে, এবং এফ দিয়ে অ্যানিলিডসকে ইন্ডিকেট করছে। অ্যানিলিডস, অ্যানিলিড বা অ্যানিলিডা একই, অ্যানিলিডস একই জিনিস, অ্যানিলিড অ্যানিলিডা অ্যানিলিডস একই একই কথা ঘুরে ফিরে। এখন ধরো ক আর খতে তো করবে একটা কিছু প্রশ্ন, হ্যাঁ, কতে ধরো দিয়ে দিল সিলোম কাকে বলে, খতে ধরো দিয়ে দিল যে দ্বিপদী নামকরণ বলতে কি বুঝো, দিতেই পারে। গতে আর ঘতে হচ্ছে উদ্দীপক রিলেটেড প্রশ্ন করবে। ক আর খ কিন্তু বাধ্যগত না যে কি থাকতে হবে, মানে উদ্দীপকের সাথে মিল থাকতে হবে, ঠিক আছে? গ আর ঘ, গতে ধরো প্রশ্ন করলো যে বি এর বৈশিষ্ট্য আলোচনা করো, এটা ধরো কিসের প্রশ্ন, গয়ের প্রশ্ন। আর ঘতে কি বলল, ঘতে বলল এ অপেক্ষা ডি উন্নতর, ব্যাখ্যা করো। দ্যাটস ইট, তোমার একটা প্রশ্ন কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে? এইভাবে কিন্তু প্রশ্ন তৈরি হয়ে গেল। এখন তুমি প্রশ্ন কেমন আনসার করবা বুঝতে পারছো? জাস্ট একটা সেকেন্ড সময় তোমার। আই থিঙ্ক তুমি আমার মনে হয় তুমি বুঝে গেছো যে আসলে এই প্রশ্নটা তোমাকে কিভাবে আনসার করতে হবে, বোঝা উচিত, তাই না? তারপরে প্রশ্ন ঘতে এভাবেও আসতে পারে, ঘতে প্রশ্ন এভাবেও আসতে পারে যে পথে প্রশ্ন এরকম আসতে পারে যে প্লাটি হেলমিনথেসের সাথে, প্লাটি হেলমিনথেসের সাথে সাথে প্রশ্ন ধরে এরকম আসলো যে ডি এর তুলনা করো, ডি এর তুলনা করো, হতে পারে প্রশ্ন, হতে পারে। প্লাটি হেলমিনথেসের তাহলে কি করবা, এসব ক্ষেত্রে কি করবা, তুলনামূলক প্রশ্ন বা উন্নতর প্রশ্ন এরকম আসলে কি করবা, এরকম একটা বক্স করবা, বক্স করবা, বক্স করে
এরকম 3টা লাইন করবা, উপরে লিখবা এরকম, উপরে লিখবা হচ্ছে বিষয়, মানে কি পার্থক্যের বিষয়। তারপরে লিখবা কি প্লাটি হেলমেনথিস, এবং এখানে ডিতে কি আছে নেমাটোডা। তারপরে এখানে 1টা পয়েন্ট, 2টা পয়েন্ট, 3টা পয়েন্ট, 4টা পয়েন্ট দিয়ে দিবা। আর পয়েন্ট তো তুমি তখনই লিখতে পারবা যখন তোমার কি হবে, যখন তুমি বৈশিষ্ট্যগুলো পারবা। ওকে, তখন তুমি বৈশিষ্ট্য যখন যখন তুমি বৈশিষ্ট্যগুলো জানবা তখন তুমি আরামসে কি করতে পারবা, বৈশিষ্ট্যগুলা লিখতে পারবা। তারপর দেখো কোনটি উন্নতর, এরকম হলে কি করবা, উন্নতরের বেলায় পার্থক্যে যাবা না, উন্নতরের বেলায় প্রথমে বলে দিবা কোনটা উন্নতর, যে এ আর ডি অপেক্ষা কোনটা উন্নতর, বুঝে যাচ্ছে এখানে কি ডি নাম্বারে কি নেমাটোডা উন্নতর। তো বলবা এখানে এতে আছে অমুক প্রাণী, বিতে আছে অমুক পর্ব, এখানে ডিটা অর্থাৎ নেমাটোডা পর্ব অধিকতর উন্নত। নিচে এর কারণ কি করা হইলো, ব্যাখ্যা করা হইলো। তারপরে এই কারণ ব্যাখ্যা করা বলতে তারপর তুমি কি করবা, তারপর হচ্ছে উভয়েরই কয়েকটা বৈশিষ্ট্য পয়েন্ট পয়েন্টে লিখবা, যে নিচে পরিফেরের কিছু বৈশিষ্ট্য লিখলাম, তারপর লিখবা নিচে নেমাটোডের কিছু বৈশিষ্ট্য লিখলাম। অতঃপর আমরা দেখতে পারলাম যে সকল বৈশিষ্ট্যের প্রেক্ষিতে নেমাটোডের অনেক বেশি কি উন্নতর। তোমার আনসার কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই গেল একটা সৃজনশীলের টাইপ। তারপর দেখো সৃজনশীলের আরেকটা টাইপ, সৃজনশীলের এই টাইপটার মধ্যে কি করে বক্স আকারে প্রশ্ন করে, কি করে বক্স আকারে প্রশ্ন করে। তোমাদেরকে টাইপ শেখাচ্ছি আমি, টাইপ বক্স আকারে প্রশ্ন। ধরো এরকম একটা উদ্দীপক, তোমার একটা উদ্দীপক আসবে, উদ্দীপকটা ধরো এরকম, উদ্দীপকের এখানে ধরো লেখা কি পি, এখানে কিউ, আর পিতে ধরো লেখা কি ঝিনুক, কিউতে ধরো কি লেখা কি জোক, আর আরতে কি লেখা কুমির। এখন দেখো পর্বের নাম কিন্তু লেখে নাই, আগেবার কিন্তু পর্ব লিখছিল, এবার কিন্তু কি লেখে নাই, পর্ব লেখে নাই। তাহলে উদ্দীপকের মধ্যে পার্থক্য কি, এখানেও এবিসিডি দিয়ে লেখা ছিল, এখানেও এবিসিডি আছে, কিন্তু এখানে লেখা ছিল পর্বের নাম, এখানে লেখা আছে কি পর্বের প্রাণীর নাম। তাহলে ওইটা থেকে কিন্তু এটা তুলনামূলক একটু সহজ না কঠিন, কঠিন, কারণ তোমাকে এখন এটা কোন পর্বের প্রাণী সেটা কি করা লাগতেছে, জানা লাগতেছে। তাহলে এটা একটু আরেক ধাপ আগায় একটু কঠিন প্রশ্ন, এটা কিন্তু তুলনামূলক কঠিন, কারণ এখন তোমাকে পর্ব চিনতে হবে। তার মানে এখন এই দ্বারা আমরা কি শিক্ষা পাই, এই উদ্দীপক থেকে আমরা কি শিক্ষা পাই, উদ্দীপক থেকে শিক্ষা পাই সেটা কি কমন এনিমেলস নেম। কি শিক্ষা পাই তিনি, কমন কমন যে প্রাণীগুলো আছে সেগুলোর নাম কি রাখতে হবে আমাকে জানতে হবে, কমনগুলা সবগুলা না। ঠিক আছে, এখন ধরো কতে ধরো বললো একটা প্রশ্ন যে মেন্টল নামক খোলস কাকে বলে, খতে ধরো বললো কি সাগর ফোয়ারা কাকে বলে, উদ্দীপকের সাথে মিল থাকতে হবে এমন না। গতে ধরো প্রশ্নটা এরকম করলো, গয়ের প্রশ্নটা এরকম করলো যে পি এর পর্বের শনাক্তকরণ করো, শনাক্তকারী বৈশিষ্ট্য বলো। ইট কুড বি এ প্রশ্ন, পিতে এই পর্বের কি বলতে হবে, শনাক্তকারী বৈশিষ্ট্য তোমাকে আলোচনা করতে হবে। তাহলে আমি তোকে চিনি কোনটা কোন পর্ব, ঝিনুক বাইভেলভিয়া খোলসযুক্ত, তার মানে কোন পর্ব, মোলাস্কা পর্ব। জোক খণ্ডকায়িত প্রাণী, তার মানে কোন পর্ব, অ্যানিলিডস। কুমির মেরুদণ্ডী, তার মানে কর্ডাটা। কর্ডাটার মধ্যে যদি আমি আরো আগাই তাহলে কি ভার্টিব্রাটা, ভার্টিব্রাটার মধ্যে যদি আরো আগায় যাই তাহলে ন্যাথোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা থেকে যদি আমি আরো আগাই ন্যাথোস্টোমাটা, ন্যাথোস্টোমাটার মধ্যে যদি আমি আরো আগায় যাই তাহলে এটা কি সরীসৃপ, রাইট, সরীসৃপ। প্রত্যেকটা ধাপে ধাপে আমি আগায় গেলাম। ওকে, তাহলে গত এখন পারবো না ভাইয়া, গতে কিন্তু আমি পারবো যে এদের শনাক্তকারী বৈশিষ্ট্য। তুমি বলবা যে উপরের পানিটা কি মোলাস্কা পানি, নিম্নে মোলাস্কা পানির কয়েকটি বৈশিষ্ট্য লেখা হলো, তারপর লিখবা দেহ নরম মাংসল, সিলোম থাকে, এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম গ্যাস্ট্রোবোরা ব্যতীত, মেন্টল নামক খোলস থাকে, এই মেন্টল পদার্থ শোষণ করতে পারে, মুখগহ্বরে রেটিকুলাম নামক রেতিজিহ্বা থাকে, এদের পৌষ্টিকতন্ত্র ইউ আকৃতির পেঁচানো। ঠিক আছে, এদের বিভিন্ন রকম হিমোসায়ানিন রঞ্জক থাকে, অ্যামিবোসাইট কণিকা থাকে, এদের কি থাকে অর্ধমুক্ত সংবহন থাকে, এরা ফুলকার মাধ্যমে শ্বসন কার্য চালাতে পারে, এবং এদের দেহে ট্রোকোফোল লার্ভা থাকে। জানো তোমরা এগুলা। ঠিক আছে, এখন ঘ নাম্বারে প্রশ্ন আসতে পারে যে, ঘ নাম্বারে প্রশ্ন আসতে পারে যে কিউ এবং আর এর মধ্যে
কিউ এবং আর এর মধ্যে কোনটি কি উন্নত। দেখো উদ্দীপকটাই খালি ডিফারেন্স হয়েছে, প্রশ্ন কি চেঞ্জ হয়েছে? প্রশ্ন কিন্তু চেঞ্জ হয় নাই। তাহলে এখন তোমাকে বলতে হবে কিউ হচ্ছে অ্যানলিডা আর হচ্ছে কডাটা। সুতরাং এখানে আমরা জানি কডাটা বেশি উন্নত, ঠিক আছে। তারপরে কি বলবা, কডাটা কেন উন্নত, এবারে কডাটা কয়টা বৈশিষ্ট্য লিখে দিবা। বৈশিষ্ট্য লেখার পরে বলবা যে এখানে যে যে বৈশিষ্ট্যগুলো দেখলাম এগুলো প্রত্যেকটা অ্যানলিডা থেকে অনেক বেশি উন্নতর, দ্যাটস ইট। মানে এরপরে আর কি কডাটা কয়টা বৈশিষ্ট্য লিখে তুলনা করে দিবা। তাহলে এই গেল প্রশ্নের একটা টাইপ, ওকে। আচ্ছা, প্রশ্নের এখন আমরা আরেকটা টাইপ নিয়ে আলোচনা করব। ধরো প্রশ্নটা এরকম হইতে পারে, পর্ব এক্স, পর্ব এক্স সমান সমান লিখে দিলাম টিস্যু মাত্রা, টিস্যু মাত্রা এবং প্রথম প্রথম ত্রিস্তরী, প্রথম ত্রিস্তরী পানি কোনটা বলো, প্রথম ত্রিস্তরী পানি কোনটা। তারপর দিলাম পর্ব ওয়াই সুডোসিলম, সুডোসিলাম এবং নলের ভিতর নল, নলের ভিতর নল দেখলে আমরা বুঝি গোলকৃমি মানে কি নেমাটোডা। তারপর দেখলো পর্ব জেড সকল প্রাণী সামুদ্রিক, বারবার বলছিলাম কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি আসে, দেখো এইগুলো থেকে উদ্দীপক করে। সকল প্রাণী সামুদ্রিক মানেই বলছিলাম কি একাই নোড আর মাথা, আর নলের ভিতর নল মানে কি নেমাটোডা। আর প্রথম ত্রিস্তরী আমরা জানি প্রথমটা ভূস্তর নাই, দ্বিতীয়টা দ্বিভূস্তরী মানে নিডারিয়া, আর 3 নম্বর থেকেই 3 স্তর শুরু হয়, তার মানে কি প্লাডি হেলমেন্থিস এবং টিস্যু মাত্রার সে কিন্তু প্লাডি হেলমেন্থিস কোন মাত্রার, টিস্যু মাত্রা। তাহলে এখানে যদি আমি উদ্দীপকের পাশাপাশি নিজে একটু মার্ক করে ফেলি কোনটাকে কি বলছে, তাহলে এখানে আমরা বলতেছি এটা হচ্ছে প্লাটি হেলমিনথেস। সুডোসিলম মানে দেখেই বুঝতে পারতেছি একমাত্র সুডোসিলম কে আছে, নেমাটোডস, নেমাটোডস নেমাটোডা একই জিনিস। আর সকল মানে সামুদ্রিক দেখে আমরা বুঝতেছি অ্যাচিনোডারমাটা মানে একাইনোডারমাটা, একাইনোডারমাটা। এখন সৃজনশীলের মধ্যে ক খতে অনেক কিছুই করতে পারে। গতে যাই আমরা। গতে ধরো প্রশ্ন এরকম করলো, জেড এর বৈশিষ্ট্য তুলে ধরো, জেড এর বৈশিষ্ট্য লিখো। মানে জেড এর বৈশিষ্ট্য মানে কাল বৈশিষ্ট্য, অ্যাকোডামস পারবো। ঘয়ের মধ্যে বলল যে এক্স ও ওয়াই এর মধ্যে কোনটি উন্নত, এক্স ওয়াই এর মধ্যে কোনটি উন্নত, দ্যাট মিনস প্লাডিহেল অ্যান্ড নেমাটোডস এর মধ্যে কোনটি উন্নত, ঠিক আছে। তাহলে অবশ্যই কি নেমাটোড অনেক বেশি উন্নত হবে, ধাপ দেখেই তো বুঝে, আগে প্লাটিহেলমিনথেস তারপরে কি নেমাটোডা। আর একটা বড় কারণ কি প্লাটিহেলমিনথেসের সিলম নাই, নেমাটোডের কি আছে সিলম না থাকলেও সুডোসিলম আছে। প্লাটিহেলমিনথেসের শুধু অঙ্গ আছে, নেমাটোডদের কি আছে তন্ত্র আছে। প্লাটিহেলমিনথেসদের কিন্তু সুগঠিত তেমন পরিপাক তন্ত্র নাই, নেমাটোডের নলের ভিতর নল সুগঠিত কি আছে তন্ত্র আছে। প্লাটিহেলমিনথেস হচ্ছে কি উভলিঙ্গ, নেমাটোডস প্রথম কি যৌন দ্বিরূপতা মানে কি লিঙ্গধারী। এবং এখানে দেখো আরেকটা প্রশ্ন করতে পারতো যে সুডোসিলম নলের ভিতর নল, নলের ভিতর নল না দিয়ে কি দিত সর্বপ্রথম যৌন দ্বিরূপতা, সর্বপ্রথম কি যৌন দ্বিরূপতা, এরকম ভাবে বলতে পারে। তারপরে কি বলতে পারে যে প্লাটিহেলমিনথেসরা অন্যান্যদের দেহে বেশিরভাগ ক্ষেত্রে পরজীবী হয়েই থাকে, নেমাটোডসরা কিন্তু মুক্তজীবী হয়েও কি করতে পারে চাইলে তুলনামূলক বসবাস করতে পারে, ঠিক আছে। তো এরকম বেশ কয়েকটা কথা তুমি পার্থক্য আকারে লিখে দিতে পারবা। তাহলে দেখো এইখানে কি প্রাণী দেখে আমার চেনা লাগছে, আগে আবার পর্ব সব থেকে সহজ, পর্ব ডাইরেক্ট উল্লেখ করে দিচ্ছে আমি ইজিলি কি করতে পারবো আনসার করতে পারবো। তারপর একটু কঠিন করলো কি প্রাণীগুলোর নাম লিখলো, পর্ব চেনা লাগলো, এটা কি তার থেকে সহজ না কঠিন, আরো কঠিন, কারণ বৈশিষ্ট্যের মধ্যে ঢুকে গেছে, বৈশিষ্ট্য দেখে আমাকে চিন্তা হয়েছে। তারপর ধাপে 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 কিন্তু প্রশ্নগুলো তুলনামূলক কিসের দিকে গেল, কঠিনের দিকে গেল। আচ্ছা, তাহলে এইগুলো সবগুলো গ্রাফিক্যাল কোশ্চেন ছিল, মানে কি তোমাকে একটা স্টেটমেন্ট দিছে, সেই স্টেটমেন্ট দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হয়েছে। এখন একটা সুগঠিত উদ্দীপকের দিকে যাই। সুগঠিত উদ্দীপক, সুগঠিত উদ্দীপকটা কি, প্রশ্নটা ধরো এরকম হইল, প্রশ্নটা ধরো এরকম হইল প্রাণী বিজ্ঞান ক্লাসে কুতুব স্যার, কোন স্যার প্রাণীবিজ্ঞান স্যারে ক্লাসে কুতুব স্যার কেঁচো ও চ্যাপ্টা কৃমির বৈশিষ্ট্য আলোচনা করছিলেন, কার কার কেঁচো ও
চ্যাপ্টা কৃমির বৈশিষ্ট্য আলোচনা করেন। কার বৈশিষ্ট্য আলোচনা করেন? কেঁচো এবং চ্যাপ্টা কৃমির বৈশিষ্ট্য আলোচনা করেন। তিনি বললেন এরা ছাড়াও আরো প্রাণী আছে যাদের অনেক ধরনের প্রতিসাম্যতা হয়। তাহলে দেখছো প্রশ্ন কতভাবে কত জায়গায় নিয়ে গেছে। প্রথমত কেঁচো আর চ্যাপ্টা কৃমির পার্থক্য এখান থেকে বলতে পারে না? পারে। যে বলতে পারে যে এখানে প্রথম প্রাণীটির কি আলোচনা করো? বৈশিষ্ট্য আলোচনা করো। আর ঘ নাম্বার বলতে পারে কি দুটো প্রাণীর মধ্যে কি করো? তুলনামূলক আলোচনা করো। তাহলে অবশ্যই কেঁচো বেশি উন্নত হবে, কারণ চ্যাপ্টা কৃমি 3 নম্বরে, কেঁচো 5 নম্বরে। প্রশ্ন আসতে পারে। আবার প্রশ্ন এরকম আসতে পারে যে স্যারের শেষোক্তি কথাটার যথার্থতা আলোচনা করো। অনেক বেশি কি দেখা যায়? প্রতিসাম্যতা দেখা যায়। তখন তুমি কি করবা জানো? তখন হচ্ছে প্রতিসাম্যতার প্রকারভেদ নিয়ে তুমি আলোচনা করবা। যে প্রথমে কি বলবা? প্রতিসাম্যতার সংজ্ঞা বলবা, যে দেহকে মধ্যরক্ষ বরাবর যতগুলো ভাগে ভাগ করা যায় তাকে কি বলা হয়? প্রতিসাম্যতা বলে। আমরা জানি বেশ কয়েক রকমের প্রতিসাম্যতা আছে। তারপর বলবো অপ্রতিসাম্যতা, যাকে কি করা যায় না, ভাগ করা যায়। তারপর বলবো গলীয় প্রতিসাম্য, ভর হলো ভরবলিয়ার, রেডিওলালিয়ার, হেলিওজোয়া। তারপর বলবো অরীয় প্রতিসাম্য, সি হ্যাড এ জেলিফিশ, সিয়ানিমন, হাইড্রা অ্যান্ড জেলিফিশ। তারপর বলবা কি দ্বিপার্শ্বীয়, দুজন মানুষ ব্যাঙ আর প্রজাপতি খায়, মানে কি মানুষ ব্যাঙ আর প্রজাপতি। তারপরে কি বলবা দ্বিঅরীয় প্রতিসাম্য, সিওপ্ল্যানা এবং টিনোফোরা। লিখে দিবা, হয়ে যাবে। তাহলে ইট কুড বি এ উদ্দীপক। এটা কিন্তু কি হইতে পারে? উদ্দীপক। লাস্টের লাইন থেকেও কিন্তু সুন্দর কি আসতে পারে? প্রশ্ন আসতে পারে। তারপর ধরো এরকম হইল, কুতুব সাহেব তার ছেলেকে নিয়ে বাজারে গেলেন। তিনি ইলিশ ও চিংড়ি, বুঝছো, ইলিশ ও চিংড়ি কিনলেন। তার ছেলে বলল, বাবা, চিংড়ি মাছ খেতে খেতে অনেক সুস্বাদু। বাবা বললেন, কি বললেন? বাবা বললেন চিংড়ি কিন্তু কোনো মাছ নয়, আর ইলিশের থেকেও ভিন্ন ধরনের মাছ আছে। এটাই উদ্দীপক। এটাই কি উদ্দীপক। এখন দেখো ক খতে অনেক কিছু হইতে পারে, ওইখানে আর ঢুকলাম না। গতে প্রশ্নটা এরকম হইতে পারে, প্রশ্নটা এরকম হবে, বাবার প্রথম বক্তব্যটি বর্ণনা করো। তার মানে কি চিংড়ি আসলে কি নয়? মাছ নয়। এটা কিন্তু বাবার প্রথম বক্তব্য। কেন? তখন তুমি লিখবা যে চিংড়ি আসলে কি আর্থ্রোপোডা পর্বের একটি প্রাণী, এটা কোনো মাছ নয়। কারণ মাছ হতে গেলে করোডা পর্বের প্রাণী হতে হয়। চিংড়ি কেন আর্থ্রোপোডা? কারণ চিংড়ির এই বৈশিষ্ট্যগুলো আছে। তারপর কার বৈশিষ্ট্য লিখে দিবা? আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য লিখে দিবা। প্রশ্ন এটা হতে পারে ঘ নম্বরে, যে চিংড়ি এবং মাছের মধ্যে কি করো? তুলনামূলক আলোচনা করো। তখন তুমি কি করবা? আর্থ্রোপোডা ভার্সেস করোডা আলোচনা করবা। প্রশ্ন এটা হতে পারে চিংড়ি এবং করোডার মধ্যে কোনটা বেশি কি উন্নতর? তখন তুমি অ্যান্সার করতে পারবা। আর লাস্টে এটাও হইতে পারে প্রশ্ন, যে ইলিশের থেকে ভিন্ন ধরনের কি আছে? মাছ আছে। প্রশ্ন হইতে পারে না? যে প্রশ্ন এটা এরকম হইতে পারে, প্রশ্ন এরকম হইতে পারে যে ঘ নাম্বার এরকম হইতে পারে যে ইলিশের থেকেও ভিন্ন
মাছ হতে পারে। তখন তুমি 3 রকমের মাছ আছে তোমরা জানো, নর্মালি 3 রকমের মাছ একই এর মধ্যে আলোচনা করে। একটা হচ্ছে কি কনড্রিকথিস, আরেকটা হচ্ছে কি অ্যাক্টিনোপটেরিজি, আরেকটা কি সার্কোপটেরিজি। অর্থাৎ তৌনাস্থিময় মাছ, অস্থিময় মাছ এবং কি পিণ্ডাকার মাছ কিন্তু আমরা পাইতে পারি। তাহলে এর মধ্যেই তোমার মোটামুটি উদ্দীপক, ম্যাক্সিমাম কঠিন উদ্দীপক ঢুকে যাবে। আচ্ছা, এরপরে উদ্দীপকের আরেকটা টাইপে আমরা আসবো, ঠিক আছে? আরো কঠিন টাইপে আমরা ঢুকবো, যে প্রশ্নগুলো সব থেকে বেশি স্টুডেন্ট ভুল করে, সেটা কি কর্ডাটা। কারণ এই কর্ডাটার শ্রেণীবিন্যাসের মধ্যে স্টুডেন্ট সব থেকে বেশি প্যাচ লাগে, কারণ এটা ভালো করে পড়ে না। কর্ডারের মধ্যে প্রথমে ধরে লিখলাম কি ইউরো কর ডাটা। ইউরো কর্ডাটা লিখে কি করলাম, এক্স ওয়াই জেড দিয়ে দিলাম, তারপর দিলাম বি, তারপর দিলাম সি, এবং ইউরো কর্ডারের মধ্যে কি লিখলাম এ। এখন তোমাকে আগে কি করতে হবে, এটাই উদ্দীপক, এটাই কি উদ্দীপক, এটাই উদ্দীপক। প্রশ্নগুলা বলি, প্রশ্নগুলা গ নাম্বারের প্রশ্ন এরকম যে এক্স ওয়াই জেড এর তুলনা আলোচনা করো, এক্স ওয়াই জেড এর তুলনা করো। আর ঘ নাম্বারে বলল সি কেন এ ও বি থেকে উন্নত। তোমাকে আগে তো পূরণ করতে হবে কোনটা কি। তার মানে এখানে দেখো ওই যে কররা পর্বের শ্রেণীবিন্যাস, ভাই পড়ানোর সময় কতবার একই জিনিস বারবার ঘুরে ঘুরে দেখাইছি। ইউরো কররা পড়ায় এসে আবার গেছি কোথায়, এই 4টার মধ্যে। সেফালো কররা পড়ায় আবার গেছি কোথায়, 4টার মধ্যে। মিক্সিনি পেট্রোমাইজন পড়ায় আবার গেছি কোথায়, 4টার মধ্যে। বারবার এটা বোঝানোর জন্য, যেটা অনেক ইম্পর্টেন্ট। খেয়াল করো, তাহলে এখন পূরণ করি। এতে ইউরো কররা, বিতে সেফালো কোয়াডাটা, আর ডিতে সিতে ভাটি বাটা। এগুলা কি উপবর্গ, এগুলা কি উপবর্গ। তারপর জানি ইউরো করার আবার কটা শ্রেণী আছে, 2টা শ্রেণী আছে। কি কি, অ্যাসিডিয়া, এ এস সি আই, অ্যাসিডিয়াসিয়া। তারপরে বিতে ওয়াইতে থ্যালাসিয়া, বানান ঠিক আছে? তিনি লার্ভা, বানানটা একটু দেখতো, সি ই এই, তাই না? লার্ভাসিয়া, বানানটা একটু দেখে নিবা। হ্যাঁ, এটা TH A LIA CE A, ঠিক আছে। সেফালো করার কিছু আছে নাই? ভার্টিব্রার মধ্যে কিন্তু আবার আছে, চাইলে সম্ভব। ঠিক আছে, আমরা সেটা করে ফেলি, চাইলে সম্ভব। যেহেতু ভার্টিব্রার মধ্যে আমরা আবার 2টা অধিশ্রেণী পাবো। একটা হচ্ছে কি সাইক্লোস্টোমাটা, সাইক্লোস্টোম্যাটা, আর এটা কি ন্যাথোস্টোম্যাটা। আবার সাইক্লোস্টোমাটার মধ্যে আমরা কয়টা পাবো, 2টা, মিক্সিনি, আরটা কি পেট্রোমাইজন টি ডা। আর ন্যাথোস্টোমাটার মধ্যে কয়টা, এটা দিয়ে আবার আরেকটা প্রশ্ন আসতে পারে, এটা দিয়ে আবার অন্য প্রশ্ন আসতে পারে। যেমন কি আসতে পারে, GLMNOP কিউ হইতে পারে। কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাবিস, ম্যামালিয়া। আচ্ছা দেখো, এক্স এবং ওয়াই এবং জেড এর তুলনা করো, মানে কি ইউরো করার যে 3টা শ্রেণী আছে, এই 3টার মধ্যে কি করতে বলবে, তুলনা করতে বলবে। খুবই সেন্সিটিভলি আনসার করবা যে এক্স অ্যাসিডিয়া এর কয়টা বৈশিষ্ট্য লিখবা, 3টা। ওয়াই থ্যালাসিয়া কয়টা বৈশিষ্ট্য লিখবা, 3টা। জেড লার্ভাসিয়া কয়টা বৈশিষ্ট্য লিখবা, 3টা। শেষ। 3 নাম্বার প্রশ্নের জন্য এর থেকে বেশি কিছু প্রয়োজন নাই। কিন্তু তোমাকে তোকে চিন্তা হবে কোনটা কি বাবা। আমি সব বুঝাই দিচ্ছি যে কিভাবে প্রশ্ন আসে, তারপরে বলতেছে কোনটা ইম্পর্টেন্ট টপিক দেখাই দেন। ভাই এগুলো বোর্ডের প্রশ্ন, এগুলা বোর্ডের প্রশ্ন, বোর্ডের। এইগুলো পড়লে আর কিচ্ছু লাগবে না রে বাবা তোর। আসো, তারপরে কি সি কেন এ ও বি থেকে উন্নত। সি কি ভার্টিব্রেটা, এ আর বি কি ইউরোকোররা আর সেফালোকোররা। এর আগে লিখবা, লিখে তারপরে বলবা ভার্টিব্রেটা এদের কি হয়, মেরুদণ্ডে পরিণত। ওই যে ওই প্রশ্নটা রিপিট, সকল মেরুদণ্ডই কটে কিন্তু সকল কটের কি না
মেরুদণ্ডী না, একমাত্র এরাই কিন্তু কি মেরুদণ্ডী। তারপর বললাম ভাটিবাটা পর্বের প্রাণীদেরকে কি বলা হয়? ক্রেনিয়াটা নামে ডাকা হয়, কারণ এদের নটকটটা কিসে পরিণত হয়? মাথার খুলি এবং মেরুদণ্ডে পরিণত হয়। এদের সুষুম্নাকাণ্ড মেরুদণ্ডের ভিতর এবং মস্তিষ্ক কর্টির ভিতর কি থাকে? সুরক্ষিত থাকে। কর্টি আছে বলে কর্টির ইংলিশ হচ্ছে ক্রেনিয়াম, এই জন্য এই পর্বের প্রাণীদেরকে কি বলা হয়? ক্রেনি আটা নামে ডাকা হয়। ঠিক আছে, তারপরে কি? তারপরে হচ্ছে ইউরোকরার। তারপরে বলবা কি এখানে ইউরোকরার এবং সেফালোকরারও আছে। সেফালোকরাররা অনুন্নত, কারণ এদের কোনো মেরুদণ্ড তৈরি হয় না, মস্তিষ্কভাবে সুগঠিতভাবে তৈরি হতে দেখা যায় না। এবং এরা কি টাইপের মাছ? এরা ভল্লামাকার মাছ বা বল্লাকার মাছ নামে কি পরিচিত। তারপর এবং এদের কোনো কিন্তু কি তৈরি হয় না? চোয়ালও তৈরি হয় না। এদের কিন্তু কি থাকে? আবার চোয়াল থাকে, এদের কিন্তু কোনো চোয়াল থাকে না। আচ্ছা, চোয়াল 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 চোয়াল, আচ্ছা চোয়াল এখনই যাও না, চোয়াল এদের থাকে, এদের থাকে না, একটু ভুল বলছি, দরকার নাই। এখানে বলবা যে মেরুদণ্ড হয় না। আর এদের ক্ষেত্রে বলবা এরা সব থেকে অনুন্নত শ্রেণীর কর্ডাটা, কারণ এদের প্রতিরূপান্তর হয়। প্রতিরূপান্তর মানে কি? উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নতর দিকে যাওয়া। প্রথম দিকে এদের মেরুদণ্ড থাকে, এই নটকট থাকে, এবং একটা পর্যায়ে সে নটকট কি করে ফেলে? হারিয়ে ফেলে। তারপরে কয়টা বৈশিষ্ট্য লিখে দেবা, তোমার আনসার হয়ে যাবে। ঠিক আছে, ন্যাথোস্টোমাটা সাব ইউনিটগুলোর নাম মুখস্থ করার কোনো টেকনিক আছে কিনা একজন জিজ্ঞেস করছে। ভাইয়া ন্যাথোস্টোমাটা সাব ইউনিট সব থেকে সহজ, সব থেকে সহজ, কারণ আমরা বাচ্চাকাল থেকে পড়ে আসছি মাছ, উভচর, সরীসৃপ, পক্ষী, আর এটা কি এগুলো আমরা বাচ্চাকাল থেকে পড়ে আসছি, তো এটা সব থেকে সহজ। ওকে, তাহলে দেখো এই গেল একটা বিষয়। তারপর দেখো উদ্দীপক আরেকটা কেমন আসতে পারে, এভাবে আসতে পারে যে কর্ডাটার 3টি কি আছে? উপপর্ব আছে। এটা উদ্দীপকের প্রথম লাইন। যাদের একটি হলো ভার্টিব্রাটা, উল্লেখ করেই দিছে, যাদের একটি হলো কি? ভার্টিব্রাটা। ঠিক আছে, এই ভার্টিব্রাটার 9টি শ্রেণী আছে। 9টি শ্রেণী মানে বুঝছো তো? মিক্সিনি, পেট্রোমাইজন সহ, কিন্তু সাইক্লোস্টোমাটার 2টা আর ন্যাথোস্টোমাটার 7টা আছে। যাদের মধ্যে একটি সর্বপ্রথম উষ্ণ রক্ত বিশিষ্ট। বুঝছো কত কাহিনী করে পেঁচাইছে? সর্বপ্রথম একটি উষ্ণ রক্ত বিশিষ্ট। সর্বপ্রথম উষ্ণ রক্ত বিশিষ্ট আমরা কারে পাইছি বলতো? 2 ডানা দিয়ে উড়ে, সে কে বলো? পাখি, অ্যাভেস। তাহলে গ নাম্বারের প্রশ্ন এটাই বললো, উক্ত প্রাণীর শ্রেণীটির বৈশিষ্ট্য লিখো। তার মানে কার বৈশিষ্ট্য চাইছে? পক্ষীগুলোর বৈশিষ্ট্য চাইছে, বার্ডস। তারপর ঘ নাম্বারে ধরো প্রশ্ন এরকম করলো যে এদের 9টি শ্রেণীর অনেক বৈসাদৃশ্য থাকলেও সাদৃশ্য আছে প্রচুর। দেখো 9টা প্রাণীর মধ্যে বৈসাদৃশ্য তোমাকে আনসার করতে বলবে না, কারণ কি 9টা শ্রেণীর বৈসাদৃশ্য তুমি যদি আনসার করা শুরু করো তাহলে পরীক্ষার খাতায় আর অন্য কিছু লেখার সময় পাবা না। তা না করে কি বলছে? 9টা শ্রেণীর মধ্যে অনেক বৈসাদৃশ্য আছে। ওই মিক্সিনি থেকে শুরু করে ম্যামালিয়া পর্যন্ত গেলে কিন্তু অনেক কি পাবা? অমিল পাবা। কিন্তু তারপর আবার কি বলছে? সাদৃশ্যও আছে। তার মানে আসলে কি বলছে বলতো? ভার্টিব্রাটা পর্বের যে বৈশিষ্ট্যগুলো লিখতে বলছে তোমাকে, কারণ 9টি শ্রেণী কার? ভার্টিব্রাটার। বলছে এদের মধ্যে সাদৃশ্য, তাহলে কি ভার্টিব্রাটার কমন বৈশিষ্ট্য লিখে দিলে কি হয়ে যাবে বলতো? সাদৃশ্য হয়ে যাবে। তাহলে এখানে তোমার কি লিখতে হবে? যে এটা আসলে কর্ডরা শ্রেণীর যে প্রাণীগুলো আছে তাদের মধ্যে এখানে ভার্টিব্রাটার কথা বলছে। চলো আমরা ভার্টিব্রাটার সাদৃশ্যগুলো লিখি, মানে ভার্টিব্রাটার বৈশিষ্ট্যগুলো আমরা লিখি। তখন আমরা বলবো এদেরকে ক্রেনিয়াটা নামে ডাকা হয়। এদের কি আছে? ক্রেনিয়াম আছে। এদের কি আছে? নটকট মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এদের সুষুম্নাকাণ্ড এবং কি আছে?
ব্রেন আছে, এদের পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ হয়, এরা যুগ্ম পা তৈরি করে, এদের রক্ত সংবহনটা বদ্ধ প্রকৃতির, এদের 10 থেকে 12 জোড়া কর্টেক্স স্নায়ু পাওয়া যায়, এদের রেচনতন্ত্র কি থাকে, অনেক উন্নত থাকে। এইভাবে প্রশ্নটা করে ফেলে, ঠিক আছে। তারপর দেখো একটু আগে ইলিশ মাছ পড়ছিলাম না, ইলিশ মাছ পড়ছিলাম না একটু আগে। এবার এতক্ষণ পর একটা ভিন্ন রকমের উদ্দীপক আমরা দেখব। এই উদ্দীপকটা হচ্ছে চিত্র বিশিষ্ট উদ্দীপক। এখন আমরা চিত্রমূলক উদ্দীপকগুলো দেখব। কি মূলক উদ্দীপক, ঠিক আছে। উদ্দীপকগুলো দেখো, চিনছো কাকে গাইছি? শার্ক না? এগুলা কি ফুলকারন্ত, তাই না? এটা কে? অনেকে বলবে টুনা মাছ। এটা কে? এটা হচ্ছে কলেজের সব থেকে ডেঞ্জারাস লেভেলের যে স্যার স্কুলের। আচ্ছা, গ নাম্বারে প্রশ্ন আসবে, এক্স যে শ্রেণীর আচ্ছা এটা হচ্ছে এক্স অন্তর্ভুক্ত তার বৈশিষ্ট্য লিখো। তাহলে এক্স কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? এক্স কনড্রিকথিস শ্রেণীর অন্তর্ভুক্ত। কোন শ্রেণীর? কনড্রিকথিস। যদি প্রশ্ন করতো এক্স যে উপপর্বের অন্তর্ভুক্ত, তখন তুমি কি করতা? ভার্টিব্রেটের উপপর্ব লিখতা। যদি প্রশ্ন করতো এক্স কোন পর্বের অন্তর্গত, তখন তুমি কার পর্ব লিখতা, কার বৈশিষ্ট্য লিখতা? কোঅর্ডিনেটার বৈশিষ্ট্য লিখতা। প্রশ্ন দেখে তারপরে যদি প্রশ্ন আসে এক্স কোন শ্রেণী, তাহলে শুধুমাত্র কনড্রিকথিস। এক্স কোন উপপর্ব, তাহলে ভার্টিব্রেট। এক্স কোন পর্ব, তার মানে কি কোঅর্ডিনেটার। আর কেমনে সে কনড্রিকথিস বুঝলাম ভাই, তার লেজ দেখেই তো, পুচ্ছ পাখনা দেখেই তো বোঝা যাচ্ছে, একটা ছোট একটা বড়, হেটারো সার্কেল কার হয়? কনড্রিকথিস দেরি হয়। আর প্রশ্ন ঘতে প্রশ্ন দেখলো, এই যে আগের প্রশ্নটাই, ইলিশ মাছ ব্যতীত আরো কি আছে? মাছ আছে। তেমনি প্রশ্নটা এরকম হয়ে যেতে পারে যে এক্স এর সাথে এক্স এর মতো অন্য প্রাণীর শ্রেণীগুলোর তুলনা করো, বা এক্স এর মতো অন্য প্রাণীর তুলনা করো। এক্স মানে কি? মাছ। প্রথমত সে কি? মাছ। মাছের মতো আর কে কে আছে? অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি। তোমার কি করতে হবে? কনড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজির কি করতে হবে? পার্থক্য করতে হবে। তাহলে তুমি ফুল নাম্বার পেয়ে যাবা। ওই আগের প্রশ্নটা, ইলিশ মাছের যে প্রশ্নটা ছিল না, সেই প্রশ্নটাই কিন্তু এটা। তো তুমি এটা কেমনে অ্যান্সার করবা? অ্যান্সারটা তুমি এমনি করবা, প্রথমে বলবা এক্স হচ্ছে কনড্রিকথিস। কনড্রিকথিসের মধ্যে আরো কে কে আছে? আরো 3 জন আছে, 2 জন আছে। একজন বলবা কি? কনড্রিকথিস। তারপর কি করবা? অ্যাক্টিনোপটেরিজি। আর তারপর কি বলবা? সার্কোপটেরিজি। তারপরে কার আইস কেমন, কার পুচ্ছ কেমন, বায়ুথলি আছে কিনা, তারপরে কার কঙ্কাল কেমন, কার নিষেক কেমন, ঠিক আছে। এগুলো দিয়ে তুমি আনসার করে ফেলতে পারবা, ঠিক আছে। এগুলো দিয়ে তুমি আনসার করতে পারবা। ওকে, তো এইভাবে প্রশ্নটা আসে। এবং আমরা মোটামুটি বহুত প্রশ্ন পড়ে ফেলছি। এখন আমরা সর্বশেষ একটা চিত্রমূলক প্রশ্ন দেখি। তাহলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। আরেকটা চিত্রমূলক প্রশ্নটা ধরো এরকম দিল, চিনছো কে? বোর্ডের প্রশ্ন এমনই থাকে। ভল্লাকার, বল্লমাকার প্রাণী, ভল্লাকার বা
বললাম আঁকা প্রাণী, চিনতে পারছো কে? হ্যাঁ, এটা দিল এক্স, এটা দিল কি দিল এক্স, আর ওয়াইতে দিল কারে? মানে মট কারে। এরকম দিল। এটা আবার অনেকে স্পঞ্জ ভাবতে পারে। কি ভাবতে পারে? স্পঞ্জ, এটা বদনা, এটা বদনা, এটা হচ্ছে বদনা, ঠিক আছে? স্পঞ্জ ভাববো না কিন্তু এটারে, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াই। এখন এখন ধরো প্রশ্ন আসলো এরকম গতে প্রশ্ন বললো এক্স যে উপপর্বের তার বৈশিষ্ট্য লিখো বা শনাক্তকারী লিখো। বৈশিষ্ট্য শনাক্তকারী একই। বা এক্স কোন উপপর্ব? সেফালোকর্ডেটস না? সেফালোকর্ডেটস। হ্যাঁ, আমার আঁকানো যেরকম সুন্দর, বোর্ডের আঁকানো এরকমই সুন্দর, বোর্ডের চিত্র এরকমই থাকে। এই যে ওরাল সিরি, ওরাল হুড, মায়োটম পেশি, এই যে বললাম ভল্লকার প্রাণী, এই যে বদনা, এই বদনারা দেখে আবার পরিফেরা ভাবা যাবে না কিন্তু। এটা দেখে কিন্তু কি ভাবা যাবে না? পরিফেরা ভাবা যাবে না। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ইউরো করাটা। এটা কে? ইউরো কোঅর্ডিনেটস। হ্যাঁ, আচ্ছা, ঘ নম্বরে প্রশ্ন আসবে এক্স ও ওয়াই উপপর্বের তুলনা করো। পারবা না? ইউরো করার সেফালো করার তুলনা, ইউরো করার সেফালো করার তুলনা করতে বলবে। তো লিখবা এখানে এক্স হচ্ছে সেফালো করারা, ওয়াই হচ্ছে ইউরো করারা, নিচে তুলনা দেওয়া হলো। তাহলে ইউরো করারাকে সমুদ্র ফোয়ারা নামে ডাকা হয়, আর এদেরকে ভল্লমাগার পানি বলে ডাকা হয়। এদের কোনো মায়োটম পেশি নাই, এদের কি আছে? মায়োটম পেশি আছে। এদের কোনো ওরাল হুড নাই, এদের কি আছে? ওরাল হুড আছে। এদের কোনো সিরি নাই, এদের কিন্তু কি আছে? ওরাল সিরি আছে। এদের কি দেখা যায়? এদের হচ্ছে রিভার্স পেরিসেসিস দেখা যায়। এদের কি রিভার্স পেরিসেসিস হয়? হয় না। এদের প্রতিপ্রূপান্তর দেখা যায়, এদের প্রতিপ্রূপান্তর দেখা যায় না। এদের দেহের বাইরে টিউনিক নামক কি থাকে? আবরণ থাকে, কিন্তু এদের বাইরে টিউনিক নামের কোনো আবরণ দেখা যায় না। এদের হৃৎপিণ্ডে রিভার্স পেরিসেসিস দেখা যায়, এদের হৃৎপিণ্ডে কোনো রিভার্স পেরিসেসিস দেখা যায় না। এদের নটকট হারায় যায়, এদের নটকট কখনো হারায় না। পারবা? শেষ। আর কি এই পড়লে তোমার আর কোনো সৃজনশীল লাগবে? লাগবেই না। আজকে এত দারুণ একটা ক্লাস করাইলাম, ঠিক আছে? এখন আসো, এখন যা দেখাবো। আচ্ছা, কয়টা সৃজনশীল পড়লাম আমরা একটু দেখি তো, কয়টা রকমের সৃজনশীল সলভ করলাম? এর বাইরে কোনো সৃজনশীল আসবে না। 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম, 5 রকম, 6 রকম, 7 রকম, 8 রকম, 9 রকম, 10, 11, 12, 12 থেকে 13 রকমের সৃজনশীল আজকে আমরা দেখলাম, ঠিক আছে? বেশ কয়েক রকমের সৃজনশীল আমরা দেখলাম। এই চ্যাপ্টার শুরু হয় প্রাণীর বৈচিত্র্য দিয়ে। কি দিয়ে? প্রাণীর বৈচিত্র্য দিয়ে। পানির বৈচিত্র্য থেকে কতটুকু পড়তে হয়? পানির বৈচিত্র্য থেকে তোমাদের পড়তে হবে হচ্ছে, পানির বৈচিত্র্যকে 3টা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাগ করা যায়? 3টা ভাগে। প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এবং কি জিনগত বৈচিত্র্য। কয়টা ভাগে ভাগ করা যায়? 3টা ভাগে ভাগ করা যায়। কই তারা? এরকম 3টা ভাগে ভাগ করা যায়। এই 3টা ভাগকে কি বলে? এই যে প্রজাতিগত বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এই 3টাকে মনে রাখার টেকনিক হচ্ছে পাবজি। কি? পাবজি। প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এবং জিনগত বৈচিত্র্য, পাবজি। হ্যাঁ, এই পাবজি গেম দিয়ে মনে রাখবা। তারপরে আমরা কি জানছি? আমরা জানছি যে ইভিল কোয়াড্রেট। রিভিশন, রিভিশন, এটা কিন্তু রিভিশন। আমরা ইভিল কোয়াড্রেট পড়ছি। হোয়াট ইজ ইভিল কোয়াড্রেট? এই প্রজাতিগত বৈচিত্র্য নষ্ট হওয়ার পিছনে 4টা বড় কারণ, এটাকে আমরা কি বলছিলাম? ইভিল কোয়াড্রেট বলছিলাম। কি কি কারণ ছিল? প্রথম কারণ ছিল হচ্ছে অতি আবাস। আমরা কি করতেছি? অনেক বেশি বনাঞ্চল কি করতেছি? ধ্বংস করতেছি। 2 নম্বর কারণ কি ছিল? অতি আহরণ, মানে কি আমরা অনেক বেশি শিকার করতেছি। 3 নম্বর কারণ কি ছিল? 3 নম্বর কারণ ছিল হচ্ছে এলিয়েন প্রজাতির প্রবেশ। এমন কিছু পানি ঢুকতেছে যার কারণে ওই জায়গার পানি নষ্ট হয়ে যাচ্ছে। এবং 4 নম্বর কারণ কি ছিল? 4 নম্বর কারণ ছিল হচ্ছে সহ বিলুপ্তি। একটা পানি বিলুপ্ত হওয়ার কারণে আরেকটা পানি কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে? যেমন হোস্ট যদি বিলুপ্ত হয়, প্যারাসাইটও কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল দিছিলাম, ম্যারিয়ানার উড়ন্ত শেয়াল। এটা এক ধরনের বাদুর, ওদেরকে খাওয়া শুরু করছিল। এর ফলে ওরা যে কি করত? পরাগায়ন করত বা বীজের বিস্তার করতো, সেগুলো এক সময় বিলুপ্ত হয়ে গেল। তাহলে এগুলো আমরা দেখছি। এরপরে আমরা কোথায় গেছিলাম? এরপরে আমরা শ্রেণীবিন্যাসের ভিত্তিতে গেছিলাম। ভাইয়া মনে রাখবা, শ্রেণীবিন্যাসে টোটাল 16টা ভিত্তি আছে। কয়টা?
এটা থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে তোমার ধরো কয়েকটা ভিত্তির কথা বলতে পারে যে প্রতিসাম্যতা একটা ভিত্তি, খণ্ডকায়ন একটা ভিত্তি, তারপরে বলতে পারে এগুলো বাদে আরো কি আছে ভিত্তি আছে, তখন তোমার ষোড়ার নাম কি করতে হবে, লিখতে হবে। ষোড়ার মধ্যে ষোড়া লেখা লাগবে না ভাই, সৃজনশীল এরকম চায় না। তুমি ষোড়ার মধ্যে যদি 10টাও লিখতে পারো তাহলে তোমার কি হয়ে যাবে, তোমাকে নাম্বার দিয়ে দেবে। ষোড়ার মধ্যে ষোড়া তুমি যদি লিখে দিতে পারো যে ষোড়া ভিত্তি আছে, নিম্নে কয়টি দেওয়া হলো, তাহলেই কিন্তু হবে। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে অনেক কিছু ছিল। এখন এত কিছু তো আসলে রিভিশন ক্লাসে পড়া উচিত না। রিভিশন ক্লাসে কি এত কিছু পড়বো না। দেখো প্রথমটা কি, সংগঠন মাত্রা। প্রথমটা কি না, প্রথমটা হচ্ছে কি দেহের আকার। দেহের আকার উপর ভিত্তি করে আণুবীক্ষণিক হইতে পারে, আবার বৃহত্তর হইতে পারে। আণুবীক্ষণিক মধ্যে কি ট্রাইকোডিনা অ্যানাবাসি, মাসের ফুলকার, প্রতিষ্ঠান জীবাণু, প্লাজমোডিয়াম এবং লোয়া লোয়া। আর বৃহত্তর প্রাণীর মধ্যে কি আছে, কেভিয়া পোর্সেলাস, যার নাম হচ্ছে কি গিনি পিগ। তারপরে সংগঠন মাত্রা, সংগঠন মাত্রার মধ্যে কি আছে, কোষীয় মাত্রা, কোষ টিস্যু, টিস্যু অঙ্গ, অঙ্গতন্ত্র। খালি সিরিয়ালি কি হবে, বাড়বে। কোষে হচ্ছে পরিফেরা, কোষ টিস্যু নিউক্লিয়ার টিনোফোরা, টিস্যু অঙ্গ প্লাটিহেলমিনথিস, আর অঙ্গতন্ত্র হচ্ছে নেমাটোরা থেকে পরের গুলা। তারপরে কি আছে, জীবন পদ্ধতি, মুক্তজীবী, পরজীবী, মৃতজীবী, সহজীবী। মুক্তজীবী আমরা, পরজীবী কৃমি, মৃতজীবী হাইড্রা এবং শৈবাল। হাইড্রার দেহের ভিতরে কে বসবাস করে, শৈবাল বসবাস করে, এবং উভয়ই কি হয়, উপকৃত হয়। এবং সহজীবীর মধ্যে কি আছে, রেমোরা মাছ এবং শার্ক। ঠিক আছে, রেমোরা মাছ কি মাছ, চোষক মাছ। ক্লিভেজ, সবগুলা ক্লিভেজ একসাথে করে দিছি, যতগুলা ক্লিভেজ আছে সব একসাথে করে দিছি। দেখো অনির্ধারিত ক্লিভেজ মানে কি, ভ্রূণ গঠন করার পরে অঙ্গ তৈরি হবে, অর্থাৎ একটা কোষ যদি হারায়ও যায় তাহলে কোনো সমস্যা হবে না, ওই জায়গায় অন্য কোষ সেটা রিপ্লেস করে ফেলবে। কাদের কাদের, একানোডার্মাটা এবং কর্ডাটা। আর যদি অনির্ধারিত ক্লিভেজ হয় তাহলে কি, ভ্রূণ গঠনের আগেই ঠিক হয়ে যাবে যে কোন কোষের কাজ কি। এখন যদি হাত উৎপন্নকারী কোষ হারায় যায় তাহলে ওই প্রাণীটা হাত ছাড়া জন্মগ্রহণ করবে। এক্সাম্পল হিসেবে অ্যানলিডা, আর্থ্রোপোডা এবং মোলাস্কা। অরিও ক্লিভেজে আর্থ্রোপোডা মনে রাখছিলাম অ আ দ্বিপার্শ্বীয় কর্ডাটা, দ্বিপার্শ্বীয় কর্ডাটা। আর সর্পিলের মধ্যে অ্যানলিডা, মোলাস্কা মনে রাখতে বলছিলাম আসাম দিয়ে, কি দিয়ে, আসাম, আ সা ম, আসাম দিয়ে মনে রাখতে বলছিলাম। তারপর দেখো প্রোটোস্টোমিয়া, এখানে কি আছে, অ্যানলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা। আর ডিউটারোস্টোমিয়া, একানোডার্মাটা এবং কর্ডাটা। প্রোটো মানে আদি, স্টোম মানে কি পাকস্থলী, অর্থাৎ যাদের আগে কি তৈরি হয়, মুখ তৈরি হয়, পরে পায়ু। আর যাদের আগে পায়ু পরে মুখ তারা হচ্ছে ডিউটারোস্টোমিয়া। এবার দেখো ভ্রূণস্তর, ভ্রূণস্তরের মধ্যে দ্বিভ্রূণস্তরী এবং কি ত্রিভ্রূণস্তরী। আমরা জানি শুধুমাত্র নিউক্লিয়ারে কি দ্বিভ্রূণস্তরী, এদের কি থাকে, অ্যাক্টোডার্ম এবং অ্যানোডার্ম থাকে, মেসোডার্ম থাকে না। মেসোডার্মের বদলে কি থাকে, মেসোগ্লিয়া থাকে। আর ত্রিভ্রূণস্তরী হচ্ছে প্লাটিহেলমিনথিস থেকে শুরু করে কর্ডারা পর্যন্ত সবাই কি ত্রিভ্রূণস্তরী গেল। এরপরে আমরা কই আছে প্রতিসাম্যতা। প্রতিসাম্যতার মধ্যে দেখো অরীয় গলীয় প্রতিসাম্যতার মধ্যে কি আছে, কি ভোর হলো, ভরভোলারিয়া, রেডিওলেরিয়া এবং হেলিওজোয়া। অরীয় প্রতিসাম্যতার মধ্যে কি সি হ্যাড এ জেলিফিশ, সিয়ানিমন, হাইড্রা অ্যান্ড জেলিফিশ। এবং বৈজ্ঞানিক নাম কিন্তু অবশ্যই পড়তে হবে। আর জেলিফিশের বৈজ্ঞানিক নাম অরিলিয়া অরিটা, সিয়ানিমনের বৈজ্ঞানিক নাম হচ্ছে মেট্রিডিয়াম। ডিওরিয়ার মধ্যে যাদের নাম কি আছে, সি আছে, টিনোফোরা এবং সিওপ্লেনা। দ্বিপার্শ্বীর মধ্যে কি আছে, দুইজন মানুষ ব্যাঙ ও প্রজাপতি খায়, মানুষ, ব্যাঙ এবং প্রজাপতি। অপ্রতিসমের মধ্যে কি, স্পঞ্জ এবং শামুক, ডান। তারপরে দেখো খণ্ডকায়ন, মেটামারিজম। খণ্ডকায়নের মধ্যে কি আছে, সমখণ্ডক এবং কি অসমখণ্ডক। সমখণ্ডককে অ্যানিলিডা, আর অসমখণ্ডককে আর্থ্রোপোডা এবং কর্ডাটা। আর অখণ্ডককে, যার কোনো খণ্ডক নাই, এরা হচ্ছে কি অখণ্ডক। মনে রাখবা অ্যানিলিডা হচ্ছে সমখণ্ডক, খণ্ডকায়িত প্রাণী, এদের দেখি থাকে খণ্ড 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 থাকে। তারপর দেখো অঞ্চলায়ন। অঞ্চলায়নের মধ্যে তোমাদের তিনটা শ্রেণীর কথা লিখছে, ইনসেক্টা শ্রেণী, ক্রাস্টিসিয়া শ্রেণী এবং অ্যারাকনিডা শ্রেণী। ইনসেক্টা শ্রেণীর মধ্যে বক্ষ, উদর আর মস্তকে ভাগ করা গেছে, ওই যে ঘাসফড়িং, তেলাপোকা আর মৌমাছি। আর ক্রাস্টিসিয়া শ্রেণী কেমন, চিংড়ি, তাহলে কি শিরোবক্ষ এবং উদর পাওয়া গেছে। আর অ্যারাকনিডের ক্ষেত্রে পাওয়া গেছে প্রোসোমা এবং অ্যাপিস্থোসোমা। প্রোসোমার মধ্যে হচ্ছে মাথা আর বুক পাওয়া গেছিল, অ্যাপিস্থোসোমার মধ্যে পাটা, হাত পা পাওয়া গেছিল। প্রান্ত এখান থেকে তেমন পড়ার মতো কিছু নাই, তলের মধ্যে পড়ার মতো কিছু নাই। সিলোম, যেটা গুরুত্বপূর্ণ, সিলোম। দেখো অ্যাসিলোম, যার কোনো সিলোম নাই, সে কে কে, পরিফেরা, নিডারা, প্লাটিহেলমিনথিস এবং নেমার্টিয়া। সুডোসিলোম কে, নেমাটোডা, রোটিফেরা এবং কানোরিঙ্কা। ইউসিলোম কারা কারা, মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা এবং কোয়ারা। সব একসাথে করে দিছি, সব একসাথে করে দিছি। সাইজোসিলোম, সাইজোসিলোম কি, সিজার মানে কি সিলোম বিদীর্ণ করে যেটা তৈরি হয়, অর্থাৎ মেসোডাম ফুটা করে যেটা তৈরি হয়, এটা ছিল কি সাইজোসিলোম। কে কে, মোলাস্কা, অ্যানিলিডা এবং আর্থ্রোপোডা। আর অ্যান্টারোসিলোম, অ্যান্টারো শব্দের অর্থই কি, পৌষ্টিকতন্ত্র, অর্থাৎ কি যে ভ্রূণীয় আর্কেন্টেরন, ওই যে পরিপাক নালী ভেদ করে যেই কি তৈরি হয়, সিলোমটা তৈরি হয়, ওটা হচ্ছে কি
অ্যান্টারোসিলম, সেটা কে কে? অ্যাকাউডার্মাটা এবং করাটা। সেখান থেকে আবার আসলো অ্যান্টারোজোয়া এবং প্যারাজোয়া। যার পৌষ্টিকনালী আছে সে কি? অ্যান্টারোজোয়া। যার পৌষ্টিকনালী নাই তাই সে কি? প্যারাজোয়া। একমাত্র একজনেরই পৌষ্টিকনালী নাই, সেটা কে? পরিফেরা। ওই যে মনে রাখছিলাম, পরিফেরা প্যারা খায় পরিপাকে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো সংবহন। বিশেষ প্রকৃতির পানি সংবহন পাওয়া যায় কাদের? পরিফেরার এবং অ্যাকাউডার্মাটার। পরিফেরার নালিকা তন্ত্র আছে, আর অ্যাকাউডার্মাটার কি আছে? নালিকা তন্ত্র আছে। তারপর দেখো মুক্ত সংবহন কার? যাদের কোনো রক্তনালিকা নাই, তারা কারা? মোলাস্কা এবং আর্থ্রোপোডা। এবং একটা জিনিস মনে রাখবে, এদের কিন্তু হিমোসিল তৈরি হয়। সিলোম থেকে কি তৈরি হয়? হিমোসিল তৈরি হয়। আর বদ্ধ সংবহন কি? অ্যানলিডা এবং করারা, যাদের রক্তনালিকার মাধ্যমে কি হবে? পরিবাহিত হবে। নন কোঅর্ডিনেট কারা? পরিফেরা থেকে অ্যাকাউডার্মাটা। কোঅর্ডিনেট কারা? ইউরোকর্ডা, সেফালোকর্ডা, ভার্টিব্রাটা। শেষ। তোমার ওই বইয়ে, তোমার বইয়ের মধ্যে এই দেখো, তোমার ওই বইয়ের মধ্যে এই যে যে কথা লেখা আছে না, এই যে এত কথাবার্তা, এই যে এত কথাবার্তা, এইগুলার সামারি। এই যে দ্বিগুণস্তরীয়, ত্রিগুণস্তরীয়, তারপরে প্রতিসাম্যতা, গোলীয়, অরীয়, হ্যান ত্যান, তারপরে ওই যে খণ্ডকায়ন, অঞ্চলায়ন, উপাঙ্গ, প্রান্তিকতা, তল, সিলোম, সংবহনতন্ত্র। সামনে সংবহনতন্ত্র তো দেখাইলাম, বদ্ধ আর মুক্ত। তারপরে কঙ্কাল একটু পরে আসবে, নন কোঅর্ডাটা, কোঅর্ডাটা, প্যারাজোয়া, অ্যান্টারোজোয়া, সব কিছু সামারি এখানে। ওকে, আচ্ছা। তারপরে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস থেকে ভাই আমার তেমন কিছু বলার নাই। এখান থেকে দুটা কথাই মাথায় রাখতে হবে, কয়েকটা কথা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি? শ্রেণীবিন্যাসের একক কে? প্রজাতি। কে? প্রজাতি। এমসিকিউটা মনে রাখবা। তারপরে কি মনে রাখবা? শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর কোনটা? পর্ব। আর সর্বজনীন স্তর কোনটা? রাজ্য। শেষ। তারপরে নামকরণের ক্ষেত্রে দ্বিপদী নামকরণের জনককে? কেওলাস নিনিয়াস। ত্রিপদী নামকরণের জনককে? স্লেজেল, হারমেন স্লেজেল। এবং সেই স্লেজেল কি করছেন? তিনটা পদে নামকরণ করছেন, যেমন পেসার ডোমেস্টিকাস, নাইলুটিকাস। আরেকটা আছে নাজা নাজা নাজা। ঠিক আছে, শেষ। তারপরে নামকরণের নিয়ম। ভাই আমার এখানে পড়ানোর মতো কিছু আছে? এখানে আমার পড়ানোর মতো কিন্তু কিছু নয়, তুমি এটা পারবা, রিডিং পড়লেই পারবা। কিন্তু সৃজনশীলে কিন্তু আসতে পারে নামকরণের নিয়ম। শেষ। এরপরে আসো, এইটা আর আমি আর পড়াবো না, এটা তোমার চোখেও দেখবে না। এটা কি? এটা কি? এই যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমরোডা, মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, অ্যাকাউডার্মাটা। করারা বাদে বাকিগুলা, করারা বাদে বাকিগুলা। এবং দেখো অন্য নাম, এই দেখো অন্য নাম। পরিফেরা অন্য নাম কি? স্পঞ্জ। পরিফেরা কি মাত্রা? কোষীয় মাত্রা। পরিফেরা কি প্রতিসম? অপ্রতিসম। পরিফেরা কোনো ভ্রূণস্তর নাই। পরিফেরার সিলোম নাই। পরিফেরার কোনো ত্বক নাই। পরিফেরার কঙ্কাল কেমন দিয়ে? স্পিকিউল দিয়ে। পরিফেরার কোনো কি আছে? পানি সংবহন আছে। পরিফেরার কোনো পৌষ্টিকনালী নাই। পরিফেরার কি আছে? শ্বসনের জন্য অস্ট্রিয়া নামক ছিদ্র আছে, যেটা দিয়ে কি ঢুকে? অক্সিজেন ঢোকে। এর কোনো রেচন অঙ্গ নাই, তো তাই কি করে? ব্যাপনের মাধ্যমে দেহের ময়লা ত্যাগ করে। এর বিশেষ কোষগুলোর নাম কি? কোয়ানোসাইট কোষ, পিনাকোসাইট কোষ, অ্যামিবোসাইট কোষ এবং পোরোসাইট কোষ। এবং প্রজনন কিভাবে হয়? মুকুলের মাধ্যমে হতে পারে, গ্যামিউলের মাধ্যমে হতে পারে, যৌন জনন হতে পারে। আর এর লার্ভা কি? প্যারেনকাইমুলা এবং অ্যামফি ব্লাস্টুলা। আর উদাহরণকে? স্পঞ্জ। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসো নিডারিয়া। নিডারিয়া কি? কি নামে ডাকা হয়? সমুদ্রের রত্ন, রেইন ফরেস্ট নামে ডাকা হয়। 25%। কোষ টিস্যু মাত্রার, অরীয় প্রতিসাম্যতা, দ্বিভুজ স্তর, এরও সিলোম নাই, এর কোনো দেহের আবরণ নাই। এর দেহের কঙ্কাল কে তৈরি করে? মেজোগ্লিয়া নামক তরল জেলির মতো পদার্থ। এর পরিপাকতন্ত্র হিসেবে কে কাজ করে? সিলেন্টেরন। এর রক্ত সংবহন তন্ত্র হিসেবে কে কাজ করে? সিলেন্টেরন, যদিও রক্ত নাই। এর কি মাধ্যমে শোষণ করে? ব্যাপন। এর রেচন করে কার মাধ্যমে? ব্যাপন। এর বিশেষ কোষটা কি? ইন্টারস্টিশিয়াল কোষ এবং নিউরোসাইট কোষ আছে, মনে আছে? নিউরোসাইট কোষ থাকে শিকার ধরার জন্য। আর এটা বলে দেওয়া ম্যাজিক কোষ থাকে, যেটা অন্য কোষে রূপান্তরিত হতে পারে। এটার নাম কি? ইন্টারস্টিশিয়াল কোষ। এ যৌন অযৌন জনন করতে পারে এবং মুকুল করতে পারে। ঠিক আছে, এর কি হয়? লার্ভা দশার নাম কি? প্ল্যানুলা লার্ভা। হাইড্রা, জেলিফিশ, সমুদ্রপালক এবং সি অ্যানিমন। আর দুটো জিনিস এখানে অ্যাড করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে পলিপ দশা এবং মেডুসা দশা। পলিপ দশা এবং মেডুসা দশা। তারপরে আসো প্লাটিহেলমিনথিস, চ্যাপ্টাকৃমি বা ফিতাকৃমি নামে পরিচিত। টিস্যু অঙ্গমাত্রা, দ্বিপার্শ্বীয় প্রতিসম, 3টা ভ্রূণস্তর। এদের এখনো সিলোম হয় নাই। এদের ত্বক সিলিয়াযুক্ত কিটিকল দিয়ে তৈরি।
এদের কোনো এখনো পর্যন্ত কি তৈরি হয় নাই, কঙ্কাল তৈরি হয় নাই, এদের কোনো পরিপাকতন্ত্র নাই, এদের রক্ত সংবহনতন্ত্র নাই, এদের পরিপাকতন্ত্র অনেক সরল নালীর মতো, এদের কোনো রেচনতন্ত্র নাই, সরি রেচনতন্ত্র না, শ্বসনতন্ত্র নাই। এদের রেচনতন্ত্রে কি কোষ পাওয়া যায়, শিখাকোষ পাওয়া যায়। এদের দেখি কি বিশেষ কোষ পাওয়া যায়, শিখাকোষ, প্যারেনকাইমা কোষ, মেজেনকাইমা কোষ। এরা উভলিঙ্গ এবং এদের নিষেক হয়, নিষেক বানানটা ভুল হয়েছে। এদের লার্ভাগুলোর নাম কি, রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস এবং সিস্টিসার্কাস। এরা ফিতাকৃমি এবং চাকটিকৃমি নামে পরিচিত গেল। এরপরে আসবো কি, নেমারোডা, গোলকৃমি নামে পরিচিত। অঙ্গতন্ত্র দেখা যায় দ্বিপার্শ্বীয় প্রতিসম, 3টা ভ্রূণস্তর আছে, একটু একটু সিলোম তৈরি হচ্ছে, তার মানে কি সুরোসিলোম। এদের দের কঙ্কাল লিয়াস্টেন নির্মিত, কিউটিকল দ্বারা আবৃত এবং কি হয়, পুরু হয়। এদের কি নাই আসলে, এটা এদের কোনো কঙ্কাল তন্ত্র নাই, মনে রাখবা যত নরম পানি আছে কারোই অন্তঃকঙ্কাল নাই, যত নরম পানি আছে কেঁচো যোগ যারা যারা। তারপরে কি, এদের সংবহনতন্ত্র নাই, এদের নলের ভিতর নল প্রকৃতির পরিপাক নালী আছে এবং এটা কেমন, সোজা। এদের কোনো, এটা কি ছিল, শ্বসনতন্ত্র নাই। এদের রেনেট কোষ থাকে রেচনের জন্য এবং ব্যাপন প্রক্রিয়া করে। এদের বিশেষ কোষগুলোর নাম কি, রেনেট কোষ, অ্যামফিট কোষ, প্লাজমিড কোষ, না পড়লেও চলে এক্সট্রা ইনফো। এদের যৌন দ্বিরূপতা দেখা যায়, সর্বপ্রথম যৌন দ্বিরূপতা দেখা যায়। এদের লার্ভাগুলা কি, র্যাপিডিফর্ম লার্ভা, মাইক্রোফাইলেরিয়া লার্ভা। এক্সাম্পল কি, গোলকৃমি, সুতাকৃমি এবং চোখ কৃমি। তারপরে কি আছে, তারপর আছে মোলাস্কা, কম্বোজ প্রাণী নামে পরিচিত। অঙ্গতন্ত্র মাত্রার, দ্বিপার্শ্বীয় পরিসম, ত্রিভুণ স্তর। এদের সিলোম থাকে এবং সেটা কিসে পরিণত হয়, হিমোসিলে পরিণত হয়। মেন্টল নামক খোলস থাকে যেটা দেহের বাইরের আবরণ তৈরি করে। এদের দেহের বাইরনটা কি, মেন্টল খোলসটা কি দিয়ে তৈরি, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, চুন। এটাকে বলা হয় ক্যালকেরিয়াস খোলক। কি খোলস, ক্যালকেরিয়াস খোলস। এদের সংবহনটা কেমন, অর্ধমুক্ত। এদের পরিপাক নালীটা কেমন, প্যাঁচানো এবং ইউ আকৃতি এবং মুখে কি থাকে, রেগুলা নামক রেতি জিব্বা থাকে। এদের শ্বসন মেন্টল দিয়ে করে এবং পালমোনারি থলি থাকে। এদের রেচনের জন্য কিডনি থাকে। এদের অ্যামিবোসাইট নামক বিশেষ কোষ থাকে যারা রক্তকণিকা হিসাবে কাজ করে। এদের ট্রোকোফোর লার্ভা, ভেলিজার লার্ভা এবং জকিডিয়াম বা গ্লচিডিয়াম লার্ভা পাওয়া যায়। এক্সাম্পল কি, শামুক, ঝিনুক এবং অক্টোপাস। ঠিক আছে। তারপরে কি, আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পার্বত্য কি পানি বলা হয়, সন্ধিপতি পানি বলা হয়। একেবারে আমাদের কি পানি বলা হয়, কন্টকতনি বলা হয়। আর্থ্রোপোডাদের অঙ্গতন্ত্র আছে, একেবারে আমাদেরও অঙ্গতন্ত্র আছে। আর্থ্রোপোডারা দ্বিপার্শ্বীয় প্রতিসম, আর্থ্রোপোডাও ত্রিভুণস্তরী, একেবারে আমাদেরও ত্রিভুণস্তরী। আর্থ্রোপোডাদের সিলোমটা হিমোসিলে পরিণত হয়, এদেরটা সিলোম ইউসিলোম আকারে থাকে, মানে কি প্রকৃত সিলোম আকারে থাকে। আর্থ্রোপোডা পর্বের বহির্কঙ্কাল কি দিয়ে তৈরি, কাইটিন দিয়ে তৈরি। ঠিক আছে। ত্বক কি দিয়ে তৈরি, কাইটিন দিয়ে তৈরি। এদের ত্বক হচ্ছে অ্যাপিডার্মিস। আর্থ্রোপোডার দেহের কঙ্কাল কাইটিন দিয়ে তৈরি, আর একেবারে আমাদের দেহের কঙ্কাল কিন্তু স্পাইন, পেডিসিলারি, ক্যালকেরিয়াস, মনে আছে, স্পাইন এবং পেডিসিলারি। আচ্ছা, আর্থ্রোপোডাদের মুক্ত সংবহন, হৃৎপিণ্ড থাকবে এবং হিমোসিল নামক গহ্বর থাকবে। একেবারে আমাদের বিশেষ পানি সংবহন তন্ত্র থাকবে এবং হিমাল এবং পেরিহিমাল তন্ত্র থাকবে। আর্থ্রোপোডাদের পরিপাকতন্ত্র অনেক জটিল, পরিপাক গ্রন্থি থাকে যেমন লালা গ্রন্থি, যেমন মশা লালা গ্রন্থি পাইছিলাম, এবং এদের মুখে উপাঙ্গ থাকবে। আর এদের কোনো মৌখিক পরিপাকতন্ত্র নাই, নালীতন্ত্র দিয়েই হয়ে যায়। আর্থ্রোপোডাদের শ্বসন কি দেওয়া হয়, ট্রাকিয়া, বুকগিল এবং বুকলাং, মনে আছে, পোয়ের পাতার মতো বুকগিল, বুকলাং। আর এদের ত্বক আর নালিকা পথ দিয়ে শ্বসন কাজ চালায়। আর্থ্রোপোডার রেচনাঙ্গের নাম কি, মালপিজিয়ান নালিকা। আর একেবারে আমাদের রেচন কি দেওয়া হয়, নালিকা পথ দিয়েই হয়ে যায়। আর্থ্রোপোডাদের যৌন জনন দেখা যায় এবং এখানে রূপান্তর দেখা যায়, সম্পূর্ণ রূপান্তর এবং অসম্পূর্ণ রূপান্তর। আর একেবারে আমাদের কি, যৌন জনন হয়। আর্থ্রোপোডাদের যে লার্ভা, পিউপা, নিম্ফ, মনে আছে, লার্ভা, পিউপা অথবা নিম্ফ দেখা যায়। আর এদের লার্ভাগুলোর নাম কি, বাইপিনারিয়া, অরিকুলারিয়া, অ্যাফিওপ্লুটিয়াস, অ্যাকানোটিকাস। এখানে প্রজাপতি, চিংড়ি, তেলাপোকা এটসেট্রা, সমুদ্র তারা, সমুদ্র শসা, ভঙ্গুরস্টার ইত্যাদি পাওয়া যাবে তোমরা এটা। আচ্ছা, এখন বলতে পারো ভাই কোয়াডারার কি হবে। ভাই কোয়াডারার নিয়ে তো বহুত আলোচনা করে ফেলছি শুরু থেকেই, তাই না? দেখো তো, বাই দা ওয়ে, কোয়াডারা নন কোয়াডারা পার্থক্য পড়বা। হ্যাঁ, বৈজ্ঞানিক নাম কোনগুলো পড়বা জানো? এই যে এইগুলা, এই যে একটা চার্ট দেওয়া আছে তোমার বইয়ের মধ্যে, এই যে এই বৈজ্ঞানিক নামগুলো পড়লেই মোর দেন এনাফ। তোমার বইয়ে চার্ট দেওয়া আছে একটা, এই চার্টের কমন কমন বৈজ্ঞানিক নামগুলো পড়বা। কোয়াডারা পর্বের মধ্যে, ইউরো কোয়াডারার মধ্যে কি কি লাগবে অলরেডি বলে দেওয়া হয়েছে। এই দেখো, এগুলো সৃজনশীলে আসে। অ্যাসিডিয়াকে কি নামে ডাকা হয়, সমুদ্র ফোয়ারা নামে ডাকা হয়। এদের টিউনিসিন নামক আবরণ থাকে। এদের অনেকগুলো ফুলকারন্ধ্র থাকে, পরিণত পানির কোনো লেস থাকে না এবং লার্ভা থাকে না, এবং দুটা কি থাকে, সাইফন বা দুটা নলের মতো থাকে। এগুলোকে কি ডাকে, সাইফন ডাকে। তারপর আছে থ্যালাসিয়া। থ্যালাসিয়ার সাইফন দুটা কি, দুই প্রান্তে। ঠিক আছে। এরা উন্মুক্ত লেবু বা পিঁপে আকৃতির, পেশি বন্ধনী থাকে, এই তো, আর লেস থাকে না। আর তারপর আছে লার্ভাসিয়া।
লার্ভাসিয়া ব্যাঙাচির মতো, এদের লেজ থাকে, নটকট থাকে, দেহ অনেক স্বচ্ছ বাঁকানো, এদের কোনো সাইফন বা নল থাকে না। সেফালোকোরাটা বল্লমাকার প্রাণী, ভল্লাকার প্রাণী, মায়োটম পেশি থাকে, অনেকগুলো ফুলকারন্ধ্র থাকে, ওরাল হুড ওরাল সিরি থাকে, বল্লমাকার অংশ থাকে, এদের মেরুদণ্ড থেকে যায়, সরি নটকট থেকে যায় এবং এদের ফুলকাগুলো অ্যাট্রিয়ামে উন্নত হয়। মায়োটম পেশি গেরাদ্দেন আকৃতির। এক্সাম্পল হচ্ছে কি ব্রাঙ্কিওস্টোমা, ল্যান্সলেট। হ্যাঁ, তারপরে ভাটিবাটা, ভাটিবাটার মধ্যে তো বৈশিষ্ট্য আমরা পড়বো, এই যে এই বৈশিষ্ট্য, এটাই একটু আগে তোমাদের শুনাইছিলাম, এটাই বলে শুনাইছিলাম একটু আগে আমরা, ঠিক আছে। তারপরে হচ্ছে সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটার মধ্যে আছে প্রথমে আছে মিক্সিনি। মিক্সিনির মধ্যে কি আছে? এদেরকে হ্যাকফিশ বা বাইন মাছ বলে, পিচ্ছিলাকার মাছ। এদেরকে স্লাইম ইল বলে, দেহ থেকে পিচ্ছিল পদার্থ বের হয়। এদের ফুলকারন্ধ্র থাকে 5 থেকে 15 জোড়া। পাকস্থলীতে কোনো কি নাই, সর্পিল কপাটিকা নাই, লার্ভা দশা নাই। এই যে এটা ছিল। আর এটা ছিল পেট্রোমাইজনটিরা, মুখের মধ্যে ওরাল চাকতি বা ওরাল ডিস্ক ছিল, সেটার মধ্যে কেরাটিনের দাঁত ছিল, ফুলকারন্ধ্রগুলো বাইরে থেকে দেখা যাইতো, ঠিক আছে। এরাও দেখতে বাইন মাছের মতো। এদের অ্যামোসিড নামক লার্ভা পাওয়া যায়, 7 জোড়া ফুলকারন্ধ্র আছে, এই অ্যামোসিড লার্ভার কথা এখানে পড়বা। তারপর ন্যাথোস্টোমাটার মধ্যে কন্ড্রিকথিসের মধ্যে আমরা প্ল্যাকোয়েডাইস পাইছি, তোনাস্থিময়, 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র, কোনো কানকো থাকে না, হেটেরোসার্কাল পুচ্ছ পাখনা, যে আকৃতির পাকস্থলী, বায়ুথলি থাকে না, এই তো। তারপরে আমরা নর্মাল মাছ পড়ছি 96% মাছ, যেটা সাইক্লোড এবং টিনোয়েডাইস, হোমোসার্কাল পুচ্ছ পাখনা, এদের বায়ুথলি বা পটকা থাকে, আর এদের কানকো দ্বারা ফুলকাগুলো ঢাকা থাকে, এই তো। আর রশ্মিময় পাখনাযুক্ত মাছ, সর্বপ্রথম কথা হচ্ছে এটা কি, রশ্মিময় পাখনাযুক্ত মাছ। পিণ্ডাকার পাখনাযুক্ত মাছ হচ্ছে ল্যাংফিশ আর সিলাকান্ত মাছ। 8 প্রজাতির মধ্যে 6 প্রজাতির ল্যাংফিশ আর 2 প্রজাতির সিলাকান্ত মাছ আছে। এদের গ্যানোয়েড আইস পাওয়া যায়, অন্তকঙ্কালযুক্ত পিণ্ডাকার যুগ্ম পাখনা থাকে, ডিফাই সার্কাল নামক লেস পুচ্ছ পাখনা থাকে, যেটা একসাথে এসে মিলিত হয়ে যায়। এদের ফুলকা কানকো দিয়ে আবৃত থাকে, পটকা রক্তচালিকা সমৃদ্ধ থাকে এবং দাঁতও থাকতে পারে। এরপর হচ্ছে অ্যামফিবিয়া বা উভচর। এরা 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 কি শীতলরক্ত বিশিষ্ট, এর আগেরগুলো শীতলরক্তই ছিল। এদের সামনের পায়ে 4টা, পিছনের পায়ে 5টা নখরবিহীন আঙ্গুল। এদের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, মাছের হৃৎপিণ্ড কিন্তু 2 প্রকোষ্ঠ ছিল। হৃৎপিণ্ড দিয়ে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। হৃৎপিণ্ডের তুলনামূলক আলোচনা করো। তারপরে এরা ফুলকা এবং ফুসফুস দুইটাই থাকে। এদের কি লার্ভা থাকে? এদের কিন্তু লার্ভা থাকে, কি লার্ভা? ট্র্যাডপোল লার্ভা, ব্যাঙাচি, ঠিক আছে। এদের 2টা অ্যাট্রিয়াম, একটা ভেন্ট্রিকল বিশিষ্ট, 3টা হৃৎপিণ্ড থাকে, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, এই তো। তারপরে হচ্ছে একটা এর প্রথম খোলসযুক্ত ডিম বিশিষ্ট সরীসৃপ, বুকে ভর করে রাখে, উভয় পায়ে 5টা করে নখরযুক্ত আঙুল থাকে, ত্বক শুষ্ক থাকে, ত্বকে প্লেটের মতো থাকে, ত্বকের বাইরে শক্ত খোলসযুক্ত আবরণ থাকতে পারে, ঠিক আছে, শক্ত প্লেট থাকতে পারে। এদের হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, একমাত্র কুমিরের হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এবং এদের একটি করে অক্সিপিটাল কি থাকে, কন্ডাইল থাকে, দেখাইছিলাম কিন্তু মাথার অক্সিপিটাল হাড়ের নিচে যুক্ত হওয়ার জন্য মেরুদণ্ডের সাথে একটা কন্ডাইল নামক স্ফীত অংশ, অক্সিপিটাল কন্ডাইল একটা থাকে, ঠিক আছে। এদের এদের পরিস্ফুরণের সময় ভ্রূণের 4টা ঝিল্লি থাকে। এরপরে পাখির ডানা, সামনে 2টা পা ডানায় পরিণত হয়, গলাটা এসের মতো। এদের ল্যারিংস নাই, কিন্তু সাউন্ড করার জন্য সিরিংস আছে। এদের বায়ুথলি থাকে, এদের হাড্ডিগুলা বায়ুপূর্ণ। এদের সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে, 2টা অ্যাট্রিয়াম আর 2টা ভেন্ট্রিকল। এবং এরাই সর্বপ্রথম কি উষ্ণ রক্ত বিশিষ্ট, এবং এটা দিয়ে কিন্তু এটা সৃজনশীল সাজাইছিল, মনে আছে, সর্বপ্রথম উষ্ণ রক্ত বিশিষ্ট। তারপরে সর্বশেষ যে সেটা হচ্ছে কি স্তন্যপায়ী। এদের স্তন গ্রন্থি থাকে, ঘাম গ্রন্থি থাকে, এদের মোম গ্রন্থি থাকে দেহের মধ্যে, কানের বাইরে পিনা থাকে, ডায়াফ্রাম থাকে, বাচ্চা প্রসব করে, অনেকে আবার ডিমও দিতে পারে। এদের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট সুন্দর হৃৎপিণ্ড আবার দ্বিচক্র সংবহন দেখা যায়, অর্থাৎ একবার হার্ট থেকে ফুসফুসে যায়, আবার ফুসফুস থেকে আবার হার্টে আসে। তারপরে এদের জরায়ুজ ভাবে বাচ্চা হয়, অর্থাৎ বাচ্চা জরায়ুতে হয়, ইত্যাদি। এদের মধ্যে আবার 3টা উপশ্রেণী তৈরি করছে, ইউথেরিয়া, মেটাথেরিয়া এবং প্রোটোথেরিয়া একদম নিম্ন প্রজাতির, নিম্ন টাইপের যারা স্তন্যপায়ী, অর্থাৎ মায়ের স্তন পান করবে কিন্তু স্তনের কোনো বৃন্ত বা বোটা থাকবে না। এরা লোম চুষে দুধ পান করবে, এরা ডিম দিবে, এরা স্তন্যপায়ী হওয়ার পরও কি দিবে, ডিম দিবে। এদের দাঁত আর কি থাকবে না, কান থাকবে না। দাঁত থাকবে না কেমন মনে রাখবো, হংসচঞ্চু দিয়ে, প্লাটিপ্লাস। এই প্লাটিপ্লাসে কিন্তু কি নাই, দাঁত নাই। তাস নিউগিনি এবং অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। এখানে কিন্তু জায়গার নাম পড়তে হবে, জায়গার নাম কিন্তু একবার আসছে পরীক্ষায়, বোর্ডে, মানে অ্যাডমিশনে। তারপরে মেটাথেরিয়া থেকে মনে রাখবা, মার্সুপিয়াম নামক থলি থাকবে, কার মতো, ক্যাঙ্গারুর মতো বাচ্চাকে তার এই থলির মধ্যে রেখে বড় করবে। এর কি থাকবে, স্তনগ্রন্থি থাকবে এবং স্তনের বৃন্ত চুষে কি করবে, দুধ খাবে। 2টি জরায়ু এবং 2টি যোনি থাকবে। এবং মনে রাখতে হবে ক্যাঙ্গারুর ক্ষেত্রে 3টা জরায়ু 3টা যোনিও থাকতে পারে, ঠিক আছে।
এবং কোথায় কোথায় পাওয়া যায়, অস্ট্রেলিয়া, তাসমানিয়া, নিউগিনি। আর সবশেষে হচ্ছে আমরা যেটা এখান থেকে নতুন করে পড়ার কিছু নাই, এদের কি থাকবে, অমরা থাকবে। ঠিক আছে, এটা মানে আমরা একটু আগে যেটা পড়লাম সেটাই মেইন ম্যামালিয়া বলতে যেটা বুঝি আর কি। এখান থেকে তেমন হামরি পড়ার মতো কিছু নাই। তারপর দেখো এখানে বেশ কিছু পার্থক্য দেওয়া আছে, পার্থক্যটা আমরা পড়বো। কররা নন কররা পার্থক্য, মেরুদণ্ড অমেরুদণ্ডের পার্থক্য, অস্থিময় মাছ তো অনাস্থিময় মাছের পার্থক্য, এগুলো কিন্তু পড়তে হবে। এই দেখো মাছ, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী, এখান থেকে তুমি সকল পার্থক্য বানাই ফেলতে পারবা। সকল মেরুদণ্ডী করের, কিন্তু সকল করের কেন মেরুদণ্ডী না, বারবার বলতে বলছি কিন্তু সৃজনশীলের জন্য সুন্দর করে লেখা আছে যে মেরুদণ্ডী তারাই যারা ভার্টিব্রেট, এদের নটকট থাকে এবং সেই নটকটটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। মেরুদণ্ড থাকে ব্রেনকে ঢাকায় রাখার জন্য, কি থাকে, কেনিয়ামও থাকে বা মাথার খুলিও থাকে। এরকম জিনিস আমরা ইউরোকরারা সেফালোকরার মধ্যে পাই না, যদিও ইউরোকরারা সেফালোকরারা করারের অন্তর্ভুক্ত। যদিও সেফালোকরার কি থাকে, মেরুদণ্ড মানে ভাটিবাটা মানে নটকট থাকে, কিন্তু সেটা মেরুদণ্ডে পরিণত হয় না। অন দ্য আদার হ্যান্ড ইউরোকরাটা যার নটকট তো সারা জীবন থাকেই না, এটসেট্রা। দ্যাটস ইট। এই হচ্ছে তোমার চ্যাপ্টারের আলোচনা।